বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, বাংলা ক্লাস আমরা প্রতিদিনত আপনাদের জন্য আমরা কন্টিনিউয়াস প্রসেসে চালাচ্ছি। তো আজকে আমরা বেশ কয়েকটি পেডাগোজির প্রশ্ন আপনাদের সম্মুখে রয়েছে। পেডাগোজির প্রশ্নটি আমরা আপনাদেরকে সলভ করব, আপনারা হাতে থাকবেন। সুতরাং দেখুন তো কারেক্ট আনসার কী হয়। প্রথম প্রশ্ন, একদম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হলো, বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতি কী? বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, স্থানীয় আদিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা, না উপরের সবগুলি। তো কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা যদি কমেন্ট বক্সে বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতি কী, বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, এটাও কারেক্ট। বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, সেটাও ঠিক আছে। স্থানীয় আদিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা, সেটাও আমরা মানতে পারি। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে কোনটি? উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি অতি দরকারি, একটা শিশুর মৌলিক চিন্তার বিকাশ করতে গেলে ভাষার দিক দিয়ে কোনটা সবচেয়ে বেশি দরকারি? উচ্চারণ, ব্যাকরণবোধ, রসবোধ, না কোনোটিও নয়? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার করলে হবে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই, এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে রসবোধ থাকতে হবে তার মধ্যে, অর্থাৎ সে ওই জিনিসটা পড়ে সেটা থেকে মজা পেতে হবে, আনন্দ পেতে হবে, সেটা থেকে রস আস্বাদন করতে হবে, তখন তার মৌলিক চিন্তার বিকাশ হবে। শিক্ষাকে পাঠ চলাকালীন আরও আকর্ষণীয় করতে শিক্ষককে জানতে হবে। ধরে নিন একজন শিক্ষক একজন ক্লাস পরিচালনা করছেন, তিনি ক্লাস কন্ডাক্ট করছেন, ক্লাস চলছে। তো এই ক্লাস যে চলছে, এই চলাকালীন ক্লাসকে, চলন্ত ক্লাসকে, ঠিক আছে ভাই, তো চলন্ত ক্লাসকে আরও অ্যাট্রাকটিভ করতে গেলে শিক্ষককে কী করতে হবে? বিধিবদ্ধ শিক্ষা জানতে হবে শিক্ষকের, নাকি নিয়মানুবর্তিত জানতে হবে, নাকি অভিনয় করতে হবে বা অভিনয় জানতে হবে, নাকি খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে? তো কারেক্ট आंसर কী হবে এখানে খুব তাড়াতাড়ি কমেंट করুন। तो क्वेश्चन नंबर 23 का सवाल आपके सामने है दोस्तों, आप लोग कृपया उसका आंसर दीजिए, क्योंकि इस तरह का सवाल आपका एग्जाम में आने वाला है दोस्तों। बहुत बढ़िया सा प्यारा सा मीठा सा सवाल है। তো দেখুন, শিক্ষাকে পাঠ চলাকালীন সময় আরও যদি আকর্ষণীয় করতে হয় তাহলে শিক্ষককে কী করতে হবে? অভিনয় করতে হবে, কারণ অভিনয়ের মাধ্যমে শিশুরা কী করতে পারে? খুব ভালো পারে, শিখতে পারে, বুঝতে পারে। সুতরাং অভিনয় ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ? একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ বলে আপনারা ভাববেন? প্রবন্ধ যেটা বলেছে কি, প্রবন্ধ এটা হচ্ছে একটা কি রচনা প্রতিযোগিতা, এটা অর্থাৎ রচনা প্রতিযোগিতাটা কোন শ্রেণীর প্রশিক্ষণ হবে? সামর্থ্যভিত্তিক, কর্মশালা ভিত্তিক, না পর্যবেক্ষণ ভিত্তিক, না অভিনয় ভিত্তিক? তো যেহেতু প্রবন্ধের মাধ্যমে রচনা লিখবে, সেটা হচ্ছে কি কর্মশালা ভিত্তিক, কাজের ভিত্তিতে তার প্রশিক্ষণ হচ্ছে, কাজ করছে সে, কর্ম করছে, কর্মশালা ভিত্তিক। সুতরাং কর্মশালা ইজ দ্য রাইট আনসার। তারপরের প্রশ্ন দেখুন, একটি শ্রেণীকক্ষে বাংলা জানে না এমন ছাত্রের সংখ্যা কম, সেক্ষেত্রে শিক্ষক মহাশয় বাংলা জানে। একটা ক্লাস রয়েছে, আপনি বাংলা ক্লাস নিচ্ছেন, কিন্তু আপনার ছাত্রছাত্রীরা কিন্তু সব ছাত্ররা কিন্তু বাংলা বুঝে না। সবচেয়ে কম সংখ্যক ছাত্র আছে যারা বাংলা বুঝে, বেশিরভাগ ছাত্রই আছে যারা বাংলা বুঝে না। এই অবস্থায় শিক্ষক মহাশয় কী করবেন? অভিনয় করবেন, বাচিক উপস্থাপন করবেন, পড়ানোর কর্তব্য পালন করবেন, নাকি উচ্চস্বরে পড়াবেন? কোয়েশ্চন নাম্বার 25, কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে বাচিক উপস্থাপন, মানে বাচিক স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে প্রথমে শিক্ষককে। স্পিকিং কোয়ালিটি যদি তিনি ডেভেলপ করেন তাহলে শিক্ষার্থীরা তার স্পিকিং কোয়ালিটিটা বুঝতে পারবে। সুতরাং স্পিকিং কোয়ালিটিটা কী করতে হবে? ডেভেলপ করতে হবে। বাচিক উপস্থাপন ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ভাষার দক্ষতা হচ্ছে কি একটা চর্চিত শক্তি? আপনারা দেখতে পাচ্ছেন আনসার কিতে দেখিয়ে দেওয়া হয়েছিল। ভাষার দক্ষতা এখানে মানসিক শক্তি, চর্চিত শক্তি, কল্পনার শক্তি, না ভাব শক্তি? এটা কারেক্ট আনসার হবে চর্চিত শক্তি। ভাষার বোধ পরীক্ষণ হলো, ভাষার বোধ পরীক্ষণটা কি? সুষ্ঠু শিক্ষাদান বা সুষ্ঠু শিক্ষাদান, ভাবের আদান প্রদান,
না মনসমীক্ষণ, না কোনোটিই নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 27। কম সময়ে বেশি প্রশ্ন ডিসকাস করছি, খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব আজকে। ভাষার বোধপরীক্ষণ হলো সুষ্ঠু শিক্ষাদান। কারেক্ট আনসার কী হবে? সুষ্ঠু শিক্ষাদান। নেক্সট, আদর্শ বাংলা কথ্য ভাষাটি কোথায় ব্যবহৃত হয়? এটা একটা ইউনিক প্রশ্ন, আমাদের প্রাইমারি টেটে এসেছিল, প্রাইমারি টেটে। ঠিক আছে, প্রাইমারি টেটের প্রশ্ন, এটা কারেক্ট আনসার হবে বর্ধমান। আচ্ছা, পিতামাতা ও শিশুর সম্পর্কটি কী ধরনের? বহুত বড়িয়া প্রশ্ন। পিতামাতা এবং শিশুর সম্পর্কটা কী ধরনের সম্পর্ক? ত্রিভুজাকৃতি, না উপবৃত্ত, না বৃত্তাকার, না সরল রৈখিক? কারেক্ট আনসার কী হতে পারে? পিতামাতা এবং শিশুর সম্পর্কটি কী ধরনের? ত্রিভুজাকৃতি হবে, না উপবৃত্ত হবে, না বৃত্তাকার হবে, না সরল রৈখিক হবে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, এখানে দেখুন পিতা মাতা থেকে একটা শিশুর জন্ম হচ্ছে, বা এই শিশুর শিক্ষার বিকাশে পিতার অবদান থাকে, মাতার অবদান থাকে, সুতরাং এটা কোন আকৃতির হলো ভাই? ত্রিভুজ আকৃতি, সুতরাং ত্রিভুজ আকৃতি এইটা রাইট অ্যান্সার। ভাষা শিক্ষা উপকরণ হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে টিএলএম, ভাষা শিক্ষার মধ্যে টিএলএম কে? সহায়ক শিক্ষক, না ছাত্রবন্ধু, না দ্বিতীয় শিক্ষক, না প্রধান শিক্ষক? এখানে ভাষা শিক্ষা উপকরণ বলতে কাকে বোঝানো হচ্ছে? ভাষা শিক্ষা উপকরণ এখানে কে? এখানে কারেক্ট আনসার সহায়ক শিক্ষক। তো সহায়ক শিক্ষক বলতে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার বোঝানো হয় নাই। আমরা সহায়ক শিক্ষক বলতে জেনারেলি অ্যাসিস্ট্যান্ট টিচার বুঝি, কিন্তু সহায়ক শিক্ষক বলতে যে শিক্ষক ছাত্রদেরকে শিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনাকেই বলা হয় কি? সহায়ক শিক্ষক। সুতরাং এখানে ভাষা শিক্ষার উপকরণ হচ্ছে কি? সহায়ক শিক্ষক। কারণ শিক্ষক যদি ছাত্রদেরকে ভালো করে বুঝিয়ে দেন একটা জিনিস শেখার ক্ষেত্রে, তখন ছাত্ররা খুব ভালোভাবে শিখতে পারবে। সুতরাং এখানে সহায়ক শিক্ষক একটি হচ্ছে টিএলএম। টিএলএম কি? টিএলএম হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারে, দ্যাট ইজ কল টিএলএম। তো এই শিক্ষকের মাধ্যমে, সহায়ক শিক্ষকের মাধ্যমে শিশুরা শিখতে পারছে, সুতরাং সহায়ক শিক্ষক ইজ এ জ্যান্ত টিএলএম। লেখার আগ্রহ বাড়লে কি হবে? বড়িয়া কোয়েশ্চন। লেখার আগ্রহ বাড়লে কি হবে? বাড়ালে কি হবে? ছাত্রদের মধ্যে যদি লেখার আগ্রহটা যদি আমরা বৃদ্ধি করাই তাহলে কি হবে? লেখা আরও মসৃণ হবে, লাবণ্যময় হবে, সুন্দর ও পরিচ্ছন্ন হবে, না যুক্ত বর্ণ সুশ্রী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? কী হবে কারেক্ট অ্যান্সার বলুন তো কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি। লেখার আগ্রহ বাড়লে কী হবে? ভাষা আরও মসৃণ হবে, লাবণ্যময় হবে, সুন্দর ও পরিচ্ছন্ন হবে, না যুক্তবর্ণ সুশ্রী হবে? কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে লেখার আগ্রহ বাড়লে লেখাটা কি হয়? সুন্দর এবং পরিচ্ছন্ন হবে, ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখছি, একটি গ্রামের ছাত্র এবং একটি শহরের ছাত্রের মধ্যে মৌলিক পার্থক্য কি? বেসিক ডিফারেন্স কি রয়েছে? একটা গ্রামের ছাত্র এবং একটা শহরের ছাত্রের মধ্যে বেসিক ডিফারেন্স কি? মৌলিক পার্থক্য কি বলুন? তার পোশাক নির্বাচন, না তার আচরণ, না তার মানসিকতা, না তার ভাষাগত? কোনটা কারেক্ট? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলুন তো ভাই। একটা গ্রামের ছাত্র আর শহরের ছাত্রের মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? তার পোশাক নির্বাচন। গ্রামের ছাত্র শহরের ছাত্রের মধ্যে পোশাক নির্বাচনে কিন্তু থাকে না, আচার আচরণ সবার সমান হয় না। গ্রামে যেরকম ভদ্র আচরণ, অভদ্র আচরণ, শহরেও সেম টু সেম ভদ্র অভদ্র আচরণ থাকে। ভাষাগত দিক দিয়েও কিন্তু ডিফারেন্স থাকে না। মানসিকতার ক্ষেত্রে, মানসিকতার দৃষ্টিভঙ্গি থেকে গ্রামের ছাত্রদের এবং শহরের ছাত্রদের মৌলিক পার্থক্য থাকে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান, পরবর্তী ক্লাসে এই নিয়ে ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাষার একক কী বলুন? কারেক্ট আনসার কী হবে? ভাষার একক কী? বাক্য, শব্দ, অর্থ, ধ্বনি। কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 33। ভাষার একক কী? বাক্য, শব্দ, অর্থ, ধ্বনি। কারেক্ট আনসার কী হবে? ভাষার একক কী? তো ভাষার একক হচ্ছে, যারা জানা নেই জেনে যান ভাই, কারেক্ট আনসার হচ্ছে বাক্য। ভাই কাব্যের প্রাণ থাকে কোথায়? কাব্যের প্রাণ কোথায় থাকে বলুন তো? একটা কাব্য, কাব্য মানে কি? অনেকগুলি কবিতা মিলে একটা কাব্য রচিত হয়। তো কাব্যের প্রাণ থাকে, বলা হয়েছে কাব্যের একটা প্রাণ আছে। কাব্যের প্রাণটা কোথায় আছে? কাব্যের অর্থে আছে, না বাক্যে আছে, না ভাষায় আছে, না সংলাপে আছে? তো কাব্যের প্রাণ থাকে কোথায়? থাকে তার অর্থে। কাব্যের প্রাণ কোথায় আছে? তার অর্থের মধ্যে কিন্তু তার প্রাণ লুকিয়ে আছে। কবিতার মধ্যে কবিতার অর্থ আছে, তাই না? অর্থগুলো বুঝেই তো শিশুরা কী করে? রস আস্বাদন করে, তাই না? সুতরাং কাব্যের প্রাণ কোথায় থাকে? কাব্যের অর্থের মধ্যে থাকে, কবিতার অর্থের মধ্যে থাকে।
ভাষা শিক্ষায় অন্যতম ব্যবহারটি হলো। ভাষা শিক্ষায় অন্যতম ব্যবহারটি হলো, ভাষা শিক্ষা যদি একজন খুব ভালো করে ভাষা শিক্ষা আয়ত্ত করে নিতে পারে, তখন সেটা সে ব্যবহার করতে পারবে কোথায়? তার ব্যবসা বাণিজ্যে, কথোপকথনে, না ভাষা বুঝে, না বিদেশ ভ্রমণে। দেখুন এখানে সবটিই কিন্তু কারেক্ট। ভাষা শিক্ষা যদি ভালোভাবে করে তাহলে কিন্তু কথোপকথন ঠিকঠাকভাবে করতে পারবে, ভাষা বোঝাও সেটা হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে। কিন্তু বাণিজ্য হবে কারেক্ট আনসার, কারণ সবটির মধ্যে কিন্তু বাণিজ্য নিহিত। বিদেশ ভ্রমণ, বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে। আর বাণিজ্যের মধ্যে ভাষা বুঝে নিহিত আছে। আবার কথোপকথন ছাড়া ব্যবসা বাণিজ্য হবে না। সুতরাং এখানে ব্যবসা বাণিজ্য দ্য রাইট আনসার। অর্থাৎ আমরা বলি না যে তোমার মুখটা এত বাজে রে ভাই, তোমার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে না, তোমার দ্বারা দোকান চালানো হবে না, তুমি পারবে না, তোমার দোকানে কাস্টমারই আসবে না, তোমার ব্যবহারে ঠিক নয়, মানে কি তার ভাষা শিক্ষাই হয়নি। ঠিক আছে, তাই না? তো আশা করি বুঝতে পারলেন। তো অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। আলঝিপ কি? নেক্সট প্রশ্ন, আলঝিপ কি? কৃত্রিম জীব, উচ্চারণস্থল, আরবি শব্দ, না কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার কি? আলঝিপ কি? বড়িয়া কোয়েশ্চন। আলজিব হচ্ছে একটা উচ্চারণের যে স্থল, আমরা বলি না আলজিব, আমাদের জীব আছে, জীবের ভিতরে আরেকটা জীব আছে যেটাকে বলা হয় আলজিব। সুতরাং সেটা কি আমার উচ্চারণ স্থল। নেক্সট, কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার পদ্ধতিকে বলে। কোনো একটা বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে যে আমরা উপনীত হই, এই বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার যেটা পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয় জানেন তো? কী বলা হয় বলুন তো? কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে যখন, অর্থাৎ বিশেষ থেকে সাধারণে যাই, এই সূত্র উত্র সবগুলা কাটে দিন। বিশেষ থেকে সাধারণ আমরা কোন সূত্রে যাই? আমরা যাই আরোহী পদ্ধতিতে। আরোহী অবরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ ডিডাকটিভ জানা আছে তো ভাই, অনেক বছর থেকে আপনারা শিখেছেন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো তার উদাত্ত কণ্ঠস্বর, তীব্র কণ্ঠস্বর, নানা ভাষায় কণ্ঠস্বর, না মৃদু কণ্ঠস্বর? কারেক্ট আনসার কি? বড়িয়া কোয়েশ্চন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি? এটা কারেক্ট আনসার উদাত্ত কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা উদাত্ত হওয়া চাই, সবার ক্ষেত্রে ফ্রুটফুল হওয়া চাই, সুন্দর হওয়া চাই, ঠিক আছে, সবার বোধগম্য হওয়া চাই, তাই না? সুতরাং উদাত্ত কণ্ঠস্বর ইজ দ্য আদর্শ শিক্ষকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। গট দিস পয়েন্ট? নেক্সট, একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বোঝায়? একটা শ্রেণীকক্ষের পরিবেশটা অসম। অসম বলতে অসম রাজ্য নয় ভাই, অসম বলতে অসম রাজ্য নয়, ঠিক আছে? অসম বলতে কিছু একটা অভাব রয়েছে। কোনটার অভাব রয়েছে? শিক্ষা উপকরণের অভাব, টিএলএমের অভাব রয়েছে। শ্রেণীকক্ষে যদি ছাত্রছাত্রী নাই থাকে তাহলে আর ক্লাসরুম আর হলোই বা কী করে? শ্রেণীকক্ষে যদি ছাত্রই না থাকে তাহলে ক্লাসরুম কেন বলবো? সেটাকে ডাইরেক্ট রুম বলবো, ঠিক আছে? সুতরাং শিক্ষা উপকরণের অভাব, টিএলএমের অভাব। ভাষার উন্নয়ন মানে? নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 40। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। ভাষার উন্নয়ন মানে সমাজের উন্নতি, বাণিজ্যের উন্নতি, ব্যক্তির উন্নতি, না বিদ্যালয়ের উন্নতি? কারেক্ট আনসার কোনটি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। কি হতে পারে কারেক্ট আনসার ভাই? বড়িয়া। ভাষার উন্নয়ন, একজন ব্যক্তির উন্নতি মানে সেই ব্যক্তির যদি ভাষার উন্নতি হয় তার মানে সেটা ব্যক্তির উন্নতি। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। একটু ভাবলেই কিন্তু কারেক্ট আনসার হয়ে যায়। অনেক ইজি ইজি প্রশ্ন আজকের ক্লাসে আমরা নিয়েছি। শারীরিক প্রতিবন্ধকতার অন্যতম কারণ হলো, শারীরিক প্রতিবন্ধকতার অন্যতম কারণ কি? জিনগত কারণ, হরমোনের হ্রাস বৃদ্ধি, না উপরের দুটি, না কোনোটি নয়? শারীরিক প্রতিবন্ধিতা অর্থাৎ কি বলেছে এখানে, শিশু যে হ্যান্ডিক্রাফট শিশু যে হয়, হ্যান্ডিক্রাফট যেটা বলতে পারি, হ্যান্ডিক্রাফট যদি শিশু হয় তখন সেটা কিসের কারণে হয়? শারীরিক প্রতিবন্ধতার তার অন্য কারণ কি? তার জিনগত কারণে হয়, না হরমোনের কম বেশির কারণে হয়, না উপরের দুটি? এটা কিন্তু জিনগত এবং হরমোন এই দুটার কারণেই কিন্তু হয়ে থাকে। সুতরাং অপশন নাম্বার সি অর্থাৎ উপরের দুটিই কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের কি? কারেক্ট আনসার।
শিকন হলো একটি কি, বলুন তো? এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের বলতেই হবে, না বললে কী করে হবে। শিকন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, একটা স্থিতিশীল প্রক্রিয়া, কোনো কিছুর প্রয়োগের প্রক্রিয়া কোনোটিই নয়। কারেক্ট আনসার কি? বড়িয়া কোয়েশন, শানদার কোয়েশন ভাই। শিকন হলো একটি কি? শিকন হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিকনের কোনো শেষ নেই। আমরা বলি না শিকার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। আপনি যে কোনো সময় বাজে কাজ করুন, আপনি মার খেতে পারেন, আর যে কোনো সময় আপনি শিখতে পারেন। শিকার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। ঠিক আছে, সুতরাং শিকন হচ্ছে কি? একটা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। ভালো শিকনের জন্য নিচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সাথে যুক্ত? একটা ভালো শিকনের জন্য নিচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের বলতে হবে। অল্প বয়স থেকে শিকন শুরু, উপযুক্ত অনুশীলন, সঠিক মনোযোগ, উপরের সব কিছু। অর্থাৎ কি, একটা শিশু যদি ভালোভাবে শিখতে চায় তাহলে তার কোন কোন অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। 1 নম্বর দেখুন, তার ক্ষেত্রে কি সঠিক মনোযোগ সে দিতে হবে। যদি সে সঠিকভাবে মনোযোগ দেয় তখনই কিন্তু সে জিনিসগুলো খুব ভালো করে শিখতে পারবে। যদি তার মধ্যে মনোযোগ না থাকে, পড়ার ক্ষেত্রে তার মন না থাকে, মন না বসে, মনোযোগ না বসে, পড়ার প্রতি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু সে পড়া শিখতে পারবে না। যে কোনো কিছু সে শিখতে পারবে না, নট লিস্ট পড়া। তারপর উপযুক্ত অনুশীলন, সে যা পড়বে সেটার প্রতি অনুশীলন করতে হবে, তাই না? অল্প বয়স থেকে শিখন শুরু করতে হবে। আজকে একটা উদাহরণ, যেমন সিটেট পরীক্ষা আমাদের হয় জুলাইতে বা আগস্টে। আপনি যদি জুন মাসের একদম শেষ দিকে বা জুন মাসে প্রথমে যদি বলুন যে পরীক্ষা জুলাইয়ে হবে, আর আমি শুধু জুন মাসটা পড়ব, জুন মাসটা পড়েই আমি একদম 150-এর মধ্যে 130 প্লাস পাবো, দ্যাট ইজ কল, আমি বলবো ইম্পসিবল। আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন। আপনি জীবনে কোনোদিন কিছু পড়েননি, আপনি জুন মাস সম্পূর্ণ দিনে রাতে আপনি একদম খানি ঘুম সব কিছু ত্যাগ করে আপনি ছেড়ে দিয়ে শুধু পড়তে থাকুন, তবুও আপনি একটা হয়তো পাস করতে পারেন, ক্যাটাগরিক্যালি পাস, সেটা বলা যায়, কিন্তু ভালো নম্বর আপনি পাবেন না। আর আপনি যদি এই 1 মাসে যদি ভালো নম্বর 130 প্লাস পাচ্ছেন, আর যারা আজকে 3 বছর 4 বছর থেকে পড়ছে তাদের কি গতি ভাই? তারার কথা ভাবুন। সুতরাং অল্প বয়স থেকেই কী করতে হবে? শিখন শুরু করতে হবে ভালো শিখন হতে গেলে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি? উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। গট দিস পয়েন্ট? নেক্সট প্রশ্ন, কারেক্ট আনসার কী হবে কমেন্ট করুন। পরিবার হলো শিক্ষা অর্জনের প্রথাগত সংস্থা, প্রথা বহির্ভূত সংস্থা। এটা কোনো সংস্থাই নয়, উপরের কোনোটি নয়। পরিবার কি? পরিবার প্রথাগত সংস্থা হবে, না প্রথা বহির্ভূত সংস্থা হবে, না এটা কোনো সংস্থাই না, না উপরের কোনোটাই নয়। পরিবার কি? পরিবারটা হচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে কি বলতে হবে, শুধু পরিবার বললে হবে না। পরিবার হলো শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনটি? দেখুন এখানে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে ভাই, ছোট ছোট জিনিস বুঝতে হয়। পরিবার হচ্ছে শিক্ষা অর্জনের একটা প্রথা বহির্ভূত সংস্থা, প্রথা বহির্ভূত। কারণ প্রত্যেক পরিবারে তো আর সমান সিস্টেম চলে না, প্রত্যেক পরিবারের ক্ষেত্রেও তো একটা সমস্যা রয়েছে, ব্যতিক্রম রয়েছে পরিবারে। সুতরাং সেটা হবে কি? প্রথা বহির্ভূত সংস্থা। নেক্সট দেখুন, সহযোগিতার চাহিদা একটি কি? সহযোগিতার চাহিদা এটা একটা দৈহিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, না সামাজিক চাহিদা? সহযোগিতার চাহিদা, আপনি আমাকে একটু সহযোগিতা করুন ভাই, আমি ওটাও চাই, ঠিক আছে। তো এটা কী ধরনের চাহিদা আমার? এটা আমার দৈহিক চাহিদা, না মানসিক, না প্রাক্ষবিক, না সামাজিক? বলুন তো কারেক্ট আনসার। আমি আপনার কাছে সহযোগিতা চাইছি, সাহায্য চাইছি, এটা আমার কী ধরনের চাহিদা? আপনাদের কাছে চাইছি, অর্থাৎ সমাজের কাছে চাইছি, সবার কাছে চাইছি। সুতরাং দ্যাট ইজ কল সামাজিক চাহিদা। আমি আপনাদের কাছে চাইছি ভাই, আপনারা ভিডিওতে লাইক করে দিন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ক্লাস প্রতিদিন আমরা নিয়ে আসছি। সিটেট পরীক্ষার সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ কনসেপ্ট পুরো আপনারা এই চ্যানেলে আমাদের পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটা আমার চাহিদা, এটা আমি সহযোগিতায় চাহিদা, আপনাদের কাছে সহযোগিতা চাইছি, দ্যাট ইজ কল, এটা আমার সামাজিক চাহিদা।
তারপর দেখুন একজন মনোবিদ রয়েছিলেন, মনোবিদের নাম হচ্ছে কি ভ্যাক্সোলার। সেই ভ্যাক্সোলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় 10 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে না 30 বছর বয়সে। কারেক্ট অ্যান্সার জানা থাকলে তাড়াতাড়ি বলুন। কাছে শেষ পর্যায়ে চলে আসছে। মনোবিদ ভ্যাক্সলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বছর বয়সে? কারেক্ট আনসার 20 বছর বয়সে। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে? ব্যক্তিত্বের যে অসামঞ্জস্যতা আছে এটা আমরা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করতে পারি? নির্মিত পরীক্ষা, পেপার পেন্সিল পরীক্ষা, ব্যক্তিত্বের বিশ্লেষণ না মনোবিশ্লেষণ ইজ দ্য রাইট আনসার। মনোবিদ্যার বিষয়গুলি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, নৈতিক প্রক্রিয়া না ধর্মীয় প্রক্রিয়া। তো মনোবিদ্যার বিষয়বস্তু হচ্ছে কি বিভিন্ন ধরনের কি? এটা মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের কি? মনোবিদ্যা সাইকোলজি। তো সাইকোলজি কাকে নিয়ে স্টাডি করে? সাইকোলজি নিয়ে স্টাডি করে, সুতরাং মানসিক প্রক্রিয়া, মেন্টাল নিয়ে চর্চা করে, দ্যাট ইজ কল মানসিক প্রক্রিয়া। এখানের বাকিগুলো আমি কেন দেখব, কেন ভাববো? শিক্ষার কি পূরণে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব রয়েছে? শিক্ষার কোন জিনিসটা পূরণ করতে গেলে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব রয়েছে? যদি আমরা শিক্ষার লক্ষ্য পূরণ করব না উদ্দেশ্য পূরণ, না প্রকটতা পূরণ, না বিদেহ পূরণ। তো এটা কারেক্ট আনসার হবে শিক্ষার লক্ষ্য পূরণ, টার্গেট পূরণ করতে গেলে আমাদের মনোবিদ্যার প্রয়োগ রয়েছে। তো দেখুন এটা হচ্ছে এবারের মতো শেষ প্রশ্ন। 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়সকালকে কী বলা হয়? কোন স্তর? 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স, 1.5 বছর থেকে যদি 2.5 বছর বয়স পর্যন্ত এদের সময়, এই সময়কালকে আমরা কি বলতে পারি? শৈশব স্তর, কৈশোর স্তর, প্রান্তীয় শৈশব স্তর না যৌবন স্তর? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে প্রান্তীয় শৈশব স্তর। ঠিক আছে। তো কুলার একজন সাইকোলজিস্ট। তো কুলার কার উপর পরীক্ষা করেছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ থাকলো আপনাদেরকে। কোয়েশ্চেন 51 এবং তার পরবর্তী ক্লাসে আমরা তার পরবর্তীতে ডিসকাস করব। তো কুলার কার উপর পরীক্ষা করেছিলেন? কুকুর, বিড়াল, চড়ুই না শিম্পাঞ্জি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর 51 আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনাদের উত্তর আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কার কারেক্ট কার ভুল হচ্ছে। ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে অন্য একটি ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। জয় হিন্দ।